আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আপিল শুনানির শেষ দিনে ইসিতে বিএনপি মহাসচিব, পোস্টাল ব্যালট ইস্যুতে ছাত্রদলের বিক্ষোভ। ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ৫,০০০-এর বেশি, নিরাপত্তা বাহিনীর সদস্য প্রায় ৫০০। জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের, ২১ রানে হার যুক্তরাষ্ট্রের মেয়েদের। এবারে বিস্তারিত। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষুব্ধ প্রার্থীদের করা আপিল শুনানির শেষ দিন আজ সকাল ৯টা থেকে শুরু হয় আপিল শুনানি। বিকেল ৫টায় শুনানি শেষ হওয়ার কথা থাকলেও এরপরও শুনানি চলে। পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচির মধ্যেই বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রতিনিধি দলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছুটা বায়াস একটা অ্যাটিটিউড আমরা লক্ষ্য করছি। আমরা সেটাকে পরিত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী শিউলি শবনম। সবশেষ তথ্য জানবো তার কাছে। শিউলি, সিইসির সাথে বৈঠকের পর বিএনপি মহাসচিব কি বলেছেন? ছাত্রদলের অবস্থান কর্মসূচি কি চলছে? বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি যেটা বলছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে যখন আসেন তখন আসলে শুনানি চলছিল এবং শুনানির বিরতিতে এক পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রায় ৩০ মিনিটের বেশি সময় আসলে তারা বৈঠক করেন এবং বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সাথে কথা বলেন এবং শুরুতেই তিনি যেটা বলেন, আসলে নির্বাচন কমিশন এখন যে কার্যক্রম করছে সেই কার্যক্রম নিয়ে তিনি সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন আবারও, এবং এই পক্ষপাতিত্বের মাধ্যমে তিনি আরও যেটা বলছেন যে আসলে পোস্টাল ব্যালটের যে বিন্যাস করা হয়েছে সেই বিন্যাসে আসলে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে নির্বাচন কমিশনেরই কিছু লোক এই কাজটা করেছে এবং তিনি সরাসরি বলেছেন যে একটি বিশেষ রাজনৈতিক দল আসলে এই মুহূর্তে যে কার্যক্রম করছে, বিশেষ করে ভোটারদের কাছ থেকে তাদের এনআইডি সংগ্রহ এবং বিকাশ নম্বর সংগ্রহ করার মধ্য দিয়ে তারা আসলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন এবং সে বিষয়টা নিয়ে যাতে ইসি ব্যবস্থা নেয়। এবং তিনি নির্বাচন কমিশনের কাছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে আরেকটা যে বিষয়টা উল্লেখ করেছেন যে আসলে নির্বাচন কমিশনার কিছু একটা দল তাদের ভোটারদের ঢাকায় স্থানান্তর করছেন, বিভিন্ন স্থান থেকে এনে ঢাকায় স্থানান্তর করছেন এবং সেটাও আসলে রাজনৈতিকভাবে এবং আসন্ন নির্বাচনে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এবং আপনি যেটা প্রশ্ন করেছিলেন, আসলে ছাত্রদল সকাল 11টা থেকেই নির্বাচন কমিশনের সামনে যে অবস্থান কর্মসূচি নিয়েছে সেই অবস্থান কর্মসূচি এখনও চলমান আছে এবং আমরা যতদূর জেনেছি ছাত্রদল নেতার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তার আহমেদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকটি হয়তো এখনও চলছে। বৈঠক শেষে তারা আসলে সিদ্ধান্ত জানাবেন। তবে ছাত্রদলের অবস্থান কর্মসূচি যেহেতু এখনও আছে এবং তারা এখনও তাদের স্লোগান সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলে যাচ্ছেন নির্বাচন ভবনের সামনে এবং নির্বাচন ভবনের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জোরদার করা হয়েছে। এখানে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখতে পেয়েছি। তবে আমি আপনাকে সার্বিকভাবে আরেকটা যে বিষয় বললে, এখনও যেহেতু শুনানি চলছে এবং শুনানিতে আজকে এবং দ্বৈত নাগরিকত্ব বিষয়ক যেসব আপিল শুনানি হওয়ার কথা ছিল সেই বিষয়গুলো আসলে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি এবং আমরা সর্বশেষ যেটা দেখেছি আসলে কুমিল্লা 10 আসনের একজন বিএনপি প্রার্থী তার প্রার্থিতা বাতিল করেছেন দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন এবং সবশেষ সমস্ত শুনানি 645টি আপিল শুনানি
নিষ্পত্তি হলে তারপর হয়তো পরিপূর্ণ তথ্য আপনাকে দিতে পারবো। সুমনা, এই ছিল এখান থেকে সর্বশেষ। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম। নির্বাচন প্রক্রিয়া যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেজন্য নির্বাচন কমিশনকে সকল রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রোববার মগবাজারে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আমরা কেউ কোনো দলই, সেটা রাজনৈতিক দল হোক অথবা ছাত্র সংগঠন হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে হোক, নির্বাচন বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করেন। আজকে যারা এই দাবিগুলো দিয়েছেন আমরা এগুলো দেখছি, নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সে সমস্ত বিষয়গুলো কিভাবে নেন আমরা সেটা পর্যবেক্ষণে রাখবো। তবে আমরা এটা আশা করব যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যাতে আমরা সবাই সহযোগিতা করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সাথে সীমান্ত দিয়ে অস্ত্র আসার কথা স্বীকার করেছেন তিনি। রোববার সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 41তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। দেশে জঙ্গি ও চরমপন্থী আগের তুলনায় অনেক কমেছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ নেই, তবে ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, তারা অন্যান্য দেশে অবস্থান করছে। বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে। তা আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার আসামি 28 জন, তাদের মধ্যে আছেন জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপস। 2024 সালের 18 ও 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর ছিল উত্তপ্ত। ছাত্র আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে মাঠে নামেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা। ওই 2 দিনে প্রাণ হারান 9 জন। জুলাই গণ আন্দোলনে মোহাম্মদপুরে শিক্ষার্থী ফাইয়াজ ও সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ সহ 28 জনের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রোববার এই অভিযোগ আমলে নেয়। পরে পলাতক 24 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানকারী তরুণ যুবক ছাত্র জনতার উপরে যে হত্যাকাণ্ড চালিত হয়েছিল সেটির অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর এলাকা। এইখানে শহীদ ফারহান ফাইয়াজ এবং মাহমুদুর রহমান সৈকত সহ মোট 9 জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। ট্রাইব্যুনাল আজকে সেই ফর্মাল চার্জের অভিযোগের বিবরণগুলো শুনে অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদপুরের হত্যাকাণ্ডে আসামিদের স্পষ্ট ভূমিকা রয়েছে। এই যে তরুণ শহীদেরা যারা রক্ত দিয়েছিলেন তাদের রক্তের ফলে পরবর্তী সময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। আমাদের অঙ্গীকার ছিল জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা রাজপথে সরাসরি হত্যাকাণ্ডের সংগঠনে ভূমিকা পালন করেছে, পেছনের যারা পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং যারা মাস্টারমাইন্ড ছিলেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। 3টি অভিযোগের এই মামলায় সাক্ষী দেবেন 50 জন, আর আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন 4 জন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও গুরুতর আহত পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সেখানে বক্তব্য রাখেন ভুক্তভোগীর স্বজনেরা। আমার বড় ছেলে আমাকে আদর করে ডাকতো আম্মু মা। আমি ওর সাথে রাগ করলে বলে কি, আমি তোমাকে একবারে 2টা মা ডাকি, আজকে 17 মাস হয়ে গেছে আমাকে তো কেউ আর আম্মু মা ডাকে না। দুঃখের বিষয়, আজকে 1.5 বছর হয়ে গেছে
আমাদের ছেলেদের সঠিক বিচার আমরা পাচ্ছি না। শহীদ পরিবার আছে, তাদের পুনর্বাসনের জন্য যা করণীয় উনি তা করবে, এই প্রত্যাশা রাখতেছি। আগামী দেশ পরিচালনার জন্য জীবনটা দিতে আমি প্রস্তুত আছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতা অর্জিত হয়েছিল 1971 সালে, আর তা রক্ষা হয়েছে 24 জুলাইয়ে। এ সময় পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। তিনি আরো বলেন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে শোক সমাবেশ আর শোকগাথা চলতেই থাকবে। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে যারা দলীয় স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি একটি সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় অন্তত 5,000 মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য অন্তত 500। ইরানের এক কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা প্রাণহানির জন্য সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করেছেন। সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। শনিবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী বলে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধী বলে মন্তব্য করেন তিনি। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে। যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে ডাল আমদানিতে 30% শুল্ক আরোপ করেছে ভারত। বিশ্ববাজারে ডালের বৃহত্তম ভোক্তা দেশ ভারতের এই সিদ্ধান্ত মার্কিন কৃষকদের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের মন্টানা ও নর্থ ডাকোটা অঙ্গরাজ্য ডাল ও মোটর উৎপাদনে শীর্ষে থাকা সত্ত্বেও ভারতীয় শুল্কের কারণে বড় ধরনের অসুবিধার মুখে পড়েছে। মন্টানার সিনেটর স্টিভ ডেইনস এবং নর্থ ডাকোটার সিনেটর কেভিন ক্রেমার গত 16 জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক প্রত্যাহারের ব্যবস্থা করার জন্য ট্রাম্পকে অনুরোধ করা হয়। গত বছর 1 নভেম্বর থেকে এই শুল্ক কার্যকর হয়েছে। খেলার খবর। জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ 20 ওভারে 5 উইকেটে 159 রান করে। ওপেনার দিলারা আক্তার 8 বলে 17 রান করার পর শারমিন আক্তার 39 বলে 63 রান তোলেন। শেষ দিকে সোবহানা মোস্তারির 32 আর স্বর্ণা আক্তারের 16 রানের ইনিংসে 159-এ পৌঁছায় বাংলাদেশের ইনিংস। রান তারাই শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেটে 137 রান তোলে যুক্তরাষ্ট্র। 3 বছর পর ঢাকায় শুরু হয়েছে স্কুল রাগবি টুর্নামেন্ট। এশিয়ান রাগবি ট্রাই টুগেদার প্রকল্পের আওতায় এমিরেটস বালক ও বালিকা বিভাগে 16টি স্কুল নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন এ সময় উপস্থিত ছিলেন। বালক ও বালিকা বিভাগে ঢাকার 16টি স্কুলের অনূর্ধ্ব 16 বছর বয়সী শিক্ষার্থীরা এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আপিল শুনানির শেষ দিনে এসিতে বিএনপি মহাসচিব, পোস্টাল ব্যালট ইস্যুতে ছাত্র দলের বিক্ষোভ। ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা 5,000-এর বেশি, নিরাপত্তা বাহিনীর সদস্য প্রায় 500। জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের, 21 রানে হার যুক্তরাষ্ট্রের মেয়েদের।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।